কারখানার প্রমোশনটা ওরা আমাকে দিল না। কারণ হিসেবে খোদ ম্যানেজার সাহেব সবার সামনে বললেন, আমার চেহারা নাকি কাস্টমারদের ভয় পাইয়ে দেয়। তাই ওখান থেকে চিরতরে পা বাড়ানোর আগে আমি পুরো সিস্টেমটাই শাটডাউন করে দিয়ে এলাম, যেটা সচল করার মন্ত্র এই কারখানায় একমাত্র আমারই জানা ছিল। পুরো ডাইনিং হলটা মুহূর্তের মধ্যে নিস্তব্ধ হয়ে গেল। ম্যানেজার আসাদ সাহেব একটা বাঁকা হাসি দিলেন। নতুন সুপারভাইজার রিয়া, যে এই কারখানায় এসেছে মাত্র ৩ সপ্তাহ হল, সে তার গলার আইডি কার্ডটা এমনভাবে উঁচিয়ে ধরল যেন ওটা কোনো রাজমুকুট। আর আমি? সুদীর্ঘ ২২ বছর এই প্রোডাকশন লাইনে হাড়ভাঙা খাটুনি খাটা একজন মানুষ, ময়লাগ্রিজ মাখা নীল রঙের অ্যাপ্রন পরে কফি মেশিনের পাশে দাঁড়িয়ে রইলাম। আমার হাত দুটো রাগে আর অপমানে কাঁপছিল। ব্যক্তিগতভাবে নিও না, মাজেদা আপা, ইঞ্জিনিয়ার আরিফ সাহেব সবার সামনেই বেশ চড়া গলায় বললেন। তুমি কাজ অনেক জানো, কোনো সন্দেহ নেই। কিন্তু কাস্টমারদের সামনে দাঁড় করানোর মতো লুক তো তোমার এখন আর নেই। ডাইনিংয়ের কয়েকজন কর্মী অপরাধীর মতো মেঝেতে চোখ নামিয়ে নিল। কয়েকজন আবার আড়ালে ফিসফিস করে হাসল। আরিফ সাহেব থামলেন না। কাপুরুষদের সামনে যখন হাততালি দেওয়ার মতো দর্শক থাকে, তখন তাদের সাহস একটু বেশিই বেড়ে যায়। আগামীকাল ঢাকা হেড অফিস থেকে বড় বায়াররা আসছেন ফ্যাক্টরি পরিদর্শনে। আমাদের এখন একটা ফ্রেশ ফেস দরকার, যাকে দেখতে অন্তত মার্জিত লাগে। এমন কোনো ক্লান্ত চেহারার বয়স্কা মহিলাকে সেখানে রাখা যাবে না, যাকে দেখলে মনে হয় এইমাত্র নাইট শিফট শেষ করে ভূত সেজে এসেছে গিয়ে। আমার গলার ভেতরটা কান্নায় দলা পাকিয়ে আসছিল। কিন্তু আমি কাঁদিনি। গাজীপুরের এই গার্মেন্টস অ্যাক্সেসরিজ ফ্যাক্টরিটায় আমি যখন কাজ শুরু করি, তখনও কম্পিউটারের চল হয়নি, চালানের হিসাব রাখা হতো মোটা খেরোখাতায়। এই আমিই সেবার ৩ নম্বর লাইনের কন্ট্রোল প্যানেলে আগুন লাগার পর নিজের বুদ্ধিতে সব ঠিকঠাক করে প্রোডাকশন চালু করেছিলাম। এই ফ্লোরের অর্ধেক অপারেটর আমার হাত ধরে কাজ শিখেছে। যখনই কোনো কারণে প্রোডাকশন অর্ডার ক্র্যাশ করত আর কেউ মাথামুন্ডু খুঁজে পেত না, আমি একা সেই সিস্টেম ঠিক করে দিতাম। কিন্তু আজ অপারেটর, টেকনিশিয়ান, কোয়ালিটি কন্ট্রোল আর এইচআরের তামাম লোকজনের সামনে ওরা আমাকে বুড়ি বলল। অসুন্দর বলল আমি নাকি কারখানার বোঝা। আগামীকাল থেকে রিয়াই হবে আমাদের নতুন হেড অব প্রোডাকশন, আরিফ সাহেব ঘোষণা করলেন। রিয়া ঠোঁট টিপে হাসল। তার নখগুলো নিখুঁতভাবে কাটা ও পালিশ করা, পায়ে হিল জুতো, আর বগলের নিচে চাপা দেওয়া একটা ফাইল, ওটা আমার তৈরি করা প্রসেস গাইডবুক। যে ফাইলটা সে দিন কয়েক আগে একটু পড়াশোনা করবই বলে আমার কাছ থেকে চেয়ে নিয়েছিল আর ফেরত দেয়নি। রিয়া বেশ দয়া দেখানোর ভঙ্গিতে বলল, মাজেদা আপা চাইলে অবশ্য সাপোর্ট স্টাফ হিসেবে থাকতে পারেন। ছোটখাটো কাজ, যেমন লেবেল গোছানো, কাউন্টিং করা, কিংবা বায়াররা এলে তাদের চাকরি এগিয়ে দেওয়া ঘি। পুরো ডাইনিং হল জুড়ে হাসির রোল পড়ে গেল। আমার ছেলে রনিও এই কারখানার লোডিং এরিয়াতেই কাজ করে। আমি দেখলাম দূর থেকে ও রাগে মুঠো পাকিয়ে দাঁড়িয়ে আছে। আমি চোখের ইশারায় ওকে শান্ত হতে বললাম। যে মাকে সবাই আজ ফুরিয়ে গেছে ধরে নিয়েছে, তাকে বাঁচাতে গিয়ে নিজের চাকরিটা খোয়ানোর কোনো মানে হয় না। এরপর আরিফ সাহেব আমার সামনে একটা কাগজ এগিয়ে দিলেন। এখানে একটা সই করে দাও। তুমি যে স্বেচ্ছায় পদাবনতি আর নতুন বেতন কাঠামো মেনে নিচ্ছ তার সম্মতিপত্র। আমি বেতনের অঙ্কটার দিকে তাকালাম। আমার বর্তমান বেতনের প্রায় অর্ধেক কেটে নেওয়া হয়েছে। আর আমি যদি সই না করি? আরিফ সাহেব কিছুটা ঝুঁকে এলেন। তার শরীর থেকে দামি পারফিউম আর সিগারেটের কড়া গন্ধ আসছিল। তাহলে চাকরি ছেড়ে চলে যাও। গেটের বাইরে তোমার মতো ২০ জন অলরেডি লাইনে দাঁড়িয়ে আছে একটা সুযোগের জন্য। ভুল। আমার মতো ২০ জন বাইরে দাঁড়িয়ে ছিল না। ওরা বোতাম টিপতে জানা ২০ জন মানুষকে এনে দিতে পারবে। কিন্তু বোতামগুলো কেন ফেইল করে, আর কিভাবে তা নিমেষে ঠিক করতে হয়, সেটা জানা মাজেদাকে পাবে না। আমি কলমটা হাতে নিলাম। সবাই ভাবল অপমান মুখ বুজে সিটা আমি করেই দেব। কিন্তু আমি কাগজের উপর বড় বড় অক্ষরে একটা শব্দেই লিখলাম। ইস্তফা। আরিফ সাহেবের চোখের পলক পড়া বন্ধ হয়ে গেল। এটা কি করলে? যা চাইলেন তাই। আমি চাকরিটা ছেড়ে দিলাম। রিয়া খিলখিল করে হেসে উঠল। আরে খালাম্মা, এত নাটক করার কি আছে? আপনি চলে গেলে কি ফ্যাক্টরি বন্ধ হয়ে যাবে নাকি? আমি সোজা তার চোখের দিকে তাকালাম। আশা করি তোমার কথাই যেন সত্যি হয়, মা গি। আমি হেঁটে প্রোডাকশন ফ্লোরে চলে এলাম। মেশিনগুলো তখনও শা শা করে চলছে। রপ্তানির জন্য তৈরি হওয়া মেডিকেল সামগ্রীর কার্টন।
গায়ে বাংলা ও ইংরেজি দুই ভাষার লেবেল। ফর্কলিফটগুলো পিছানোর সময় বিপ বিপ শব্দ করছে। দেয়ালঘড়িতে তখন দুপুর 2:17। বিকেল 3টায় বর্ডার আর পোর্টের উদ্দেশ্যে কন্টেইনারবাহী ট্রেইলার ছেড়ে যাওয়ার কথা। এই শিপমেন্ট যদি ঠিক সময়ে রিলিজ না হয়, বায়ার বিশাল অঙ্কের জরিমানা ধরবে। আর আজকের অর্ডারটা আটকে গেলে পুরো ফ্যাক্টরি লোকসানের মুখে পড়বে। আমি আমার সেই পুরনো টার্মিনালটার সামনে গিয়ে বসলাম। স্ক্রিনের কালো ব্যাকগ্রাউন্ড আর সবুজ টেক্সট দেখে সবাই এটাকে ভয় পেত। আইটি টেকনিশিয়ান সুমন আমাকে দেখে এগিয়ে এল। মাজেদা খালা, সব ঠিক আছে তো? হ্যাঁ রে সুমন, জাস্ট আমার শিফটটা ক্লোজ করছি। আমি আমার পাসওয়ার্ডটা টাইপ করলাম। স্ক্রিনে ভেসে উঠল মাস্টার অ্যাডমিনিস্ট্রেটর। এই কারখানায় আর কারো কাছে এই অ্যাক্সেস ছিল না। আমি এটা চুরি করিনি। 12 বছর আগে যখন মূল কোরীয় কোম্পানি থেকে অর্ধেক তৈরি করা সফটওয়্যার পাঠানো হয়েছিল, আমি আমার দুপুরের খাবারের ব্রেক বাঁচিয়ে কোডিং করে প্যাচ তৈরি করেছিলাম যাতে কারখানার প্রোডাকশন বন্ধ না হয়। সেই খাটাখাটুনির জন্য তারা আমাকে কোনোদিন একটা টাকাও বাড়তি দেয়নি, কোনো কৃতিত্বও দেয়নি। কিন্তু আজও প্রতি রাতে সিস্টেমটা চালু হতে আমার এই ইউনিক কিটাই লাগত। আমি প্রোডাকশন মডিউলে ঢুকলাম। কোয়ালিটি কন্ট্রোল লক করলাম। শিপমেন্ট গেট লক করলাম। ইনভেন্টরি ডাটাবেস লক করে দিলাম। আমি কোনো ফাইল ডিলিট করিনি। কোনো কিছু ভাঙচুরও করিনি। আমি শুধু আমার ব্যক্তিগত অ্যাক্সেস আইডিটা ডিঅ্যাক্টিভেট করে দিলাম, যে আইডিটা সম্পর্কে এইচআর বলেছিল যে কোনো কাউকে দিয়ে রিপ্লেস করা সম্ভব। ঠিক 30 সেকেন্ড পর প্রথম অ্যালার্মটা বেজে উঠল। তারপর আরও একটা। হঠাৎ করে 3 নম্বর লাইনের কনভেয়র বেল্ট থমকে দাঁড়াল। 5 নম্বর লাইনের প্রিন্টারগুলো থেকে শুধু সাদা ব্ল্যাঙ্ক লেবেল বের হতে লাগল। ওদিকে লোডিং শেডে স্ক্যানারগুলো কার্টনের পার্ট নাম্বার রিড করা বন্ধ করে দিল। পুরো ফ্লোর জুড়ে হুড়োহুড়ি লেগে গেল। একজন অপারেটর চিৎকার করে চেঁচিয়ে উঠল, লট পয়রা গেছে। চিৎকারটা টিনের চালের সাথে ধাক্কা খেয়ে পুরো ফ্লোরে প্রতিধ্বনিত হল। প্রথমে কেউ এক পাও নড়ল না। তারপর সবাই এমনভাবে ছুটল যেন ফ্লোরে আগুন লেগে গেছে। সুপারভাইজাররা ডাইনিং রুম থেকে হাতের টিস্যু না ফেলেই দৌড়ে বের হল। তাদের পেছনে রিয়া, মেকআপের নিচে তার মুখটা তখন ফ্যাকাসে, আর আরিফ সাহেবের হাতের মুঠোয় আমার সেই দুমড়ে-মুচড়ে যাওয়া ইস্তফাপত্র। 3 নম্বর লাইনটা পুরোপুরি নিস্তব্ধ হয়ে গেল। একটি সচল গার্মেন্টস ফ্যাক্টরি হঠাৎ স্তব্ধ হয়ে যাওয়ার চেয়ে ভারী নীরবতা আর কিছুতে হয় না। কোনো লাশের খাটিয়া বা শ্মশানের নীরবতাও এর চেয়ে বড় নয়। কারণ একটা কারখানায় যখন মেশিনগুলো চুপ হয়ে যায়, তখন সবাই শুনতে পায় কিভাবে প্রতি সেকেন্ডে লাখ লাখ টাকা মাটিতে খসে পড়ছে। আমি আস্তে আস্তে চেয়ার ছেড়ে উঠলাম। সুমন স্ক্রিনের দিকে এমনভাবে তাকিয়েছিল যেন কোনো ভূত দেখছে। মাজেদা খালা, এটা কি করলেন? আমার শিফটটা ক্লোজ করলাম কিন্তু সব তো লক হয়ে গেছে। সব না, শুধু যেটুকু আমার উপর নির্ভর করত সেটুকু। আরিফ সাহেব লোকজনকে কনুই দিয়ে ধাক্কাতে ধাক্কাতে ফ্লোরে এসে হাজির হলেন। সব আগের মতো করো, আমার উপর চিৎকার করে উঠলেন তিনি। এই মুহূর্তেই ঠিক করো। আমি বুক থেকে আমার আইডি কার্ডটা খুলে ফেললাম। 22 বছর ধরে এই কার্ডটা আমার বুকে ঝুলছে। 22 বছর ধরে ভোর হওয়ার আগে কারখানায় ঢোকার পাঞ্চ মেশিন, কনকনে শীতের সকালে গাজীপুরের কুয়াশা আর ঠান্ডা বাতাস মাথায় নিয়ে কারখানায় আসা। দুপুরের ব্রেকের সময় কাগজের কার্টনের উপর বসে প্লাস্টিকের বাটি থেকে বাসি তরকারি দিয়ে তাড়াহুড়ো করে ভাত খাওয়া, সবকিছুর সাক্ষী এই আইডি কার্ড। আমি ওটা টার্মিনালের উপর রেখে দিলাম। আমি আর এই কারখানার কর্মী নই গে। রিয়া আমাদের মাঝখানে ঢোকার চেষ্টা করল। খালাম্মা, এটা কিন্তু সরাসরি নাশকতা, স্যাবোটেজ। আমি ওর দিকে তাকালাম। নাশকতা কাকে বলে জানো মা? যখন ট্র্যাকিং ছাড়া ভুলভাল মেডিকেল সামগ্রী বায়ারের কাছে পাঠানো হয়, সেটা নাশকতা। যারা ভুল ধরতে পারে না, তাদের ভয় দেখিয়ে রিপোর্টে সই করিয়ে নেওয়া নাশকতা। আর অন্যের ফাইল চুরি করে ভাবা যে ফ্রেঞ্চ নেইল আর হিল জুতো পরলেই একটা ফ্যাক্টরি চালানো যায়, সেটা হলো সবচেয়ে বড় নাশকতা। ওর মুখের সেই চিলতে হাসিটা এবার উধাও হয়ে গেল। আরিফ সাহেব সিকিউরিটির দিকে আঙুল তুললেন। ওকে বাইরে যেতে দিবি না। আমার ছেলে রনি লোডিং এরিয়া থেকে ঠিক তখনই ফ্লোরে এসে দাঁড়াল। আমার মাকে কেউ একটা ছুঁয়ে দেখুক। দুজন সিকিউরিটি গার্ড ইতস্তত করতে লাগল। এরা একদম কম বয়সী ছেলে, নতুন ইউনিফর্ম পরে যখন প্রথম কাজে এসেছিল,
তখন খয়াটে চেহারা আর বাড়ি থেকে আনা টিফিন ক্যারিয়ার হাতে নিয়ে মাস শেষে বেতনটা ঠিকমতো পাবে কিনা সেই ভয়ে কাঁপত। একজন চোখ নামিয়ে নীল, অন্যজন একপাশে সরে দাঁড়াল। এটা শুধু ভালোবাসা ছিল না, এটা ছিল কৃতজ্ঞতা। এই ফ্লোরের অনেকেরই ওভারটাইমের বোনাস, ছুটির হিসাব আর অন্যায়ভাবে কেটে নেওয়া বেতন আমি আমার কোডিং দিয়ে বাঁচিয়ে দিয়েছি। সিস্টেম ফেল করলে যেন নিরপরাধ অপারেটরের ঘাড়ে দোষ না পড়ে সেজন্য ওদের রিপোর্ট লেখা শিখিয়েছি। এই কারখানায় কাজ করতে করতে একটা জিনিস শিখেছি, দাড়িপাল্লার মতো মানুষের সম্মানটাও মেপে চলতে হয়, একটুখানি এদিক ওদিক হলেই পুরো দুনিয়াটার বোঝা তোমার ঘাড়েই এসে পড়বে। আরিফ সাহেবের হাতের ওয়াকিটকিটা হঠাৎ চিৎকার করে উঠল। স্যার, ইনভেন্টরি ডাটাবেস ফ্রিজ হয়ে গেছে। কোয়ালিটি থেকে মাল রিলিজ করা যাচ্ছে না। শিপিং সেকশনের কানেকশন লস্ট। চট্টগ্রাম পোর্টের উদ্দেশ্যে যে বড় ট্রেলারটা যাওয়ার কথা, ওটা ইয়ার্ডে এসে দাঁড়িয়ে আছে। আরিফ সাহেব ঢোক গিললেন। গাজীপুরের এই শিল্পাঞ্চলের কারখানাগুলোর একটা চোখ থাকে ফ্লোরে, আর অন্য চোখ থাকে চট্টগ্রাম পোর্ট কিংবা এয়ারপোর্টের কার্গো বিমানের শিডিউলে। একটা শিপমেন্ট দেরি হওয়া মানে শুধু একটা কার্টন আটকে যাওয়া নয়, এর অর্থ ঢাকা থেকে শুরু করে বাইরের দেশ পর্যন্ত পুরো সাপ্লাই চেইনটা ভেঙে পড়া, যেখানে ক্লায়েন্টরা ঘড়ির কাঁটা ধরে অপেক্ষা করে। আমাদের দেশের এই ব্যবসাটা চলে একদম শেষ মুহূর্তের তাড়াহুড়োর উপর। মাজেদা, আরিফ সাহেব এবার গলাটা একটু নামিয়ে বললেন, সবার সামনে সিন ক্রিয়েট করো না গি। আমি হাসলাম, কিন্তু হাসির শব্দটা ভেতর থেকে ভেঙে এল। সিন তো আপনারা একটু আগে ডাইনিং রুমে করলেন, ভাই সাহেব গু। রিয়া আমার ফাইলটা বুকের সাথে শক্ত করে চেপে ধরল। আমার কাছে তো সব কাজের গাইডলাইন লেখাই আছে গি। ওগুলো পুরনো কপি গি। এখানে তো লেখা আছে কিভাবে রিস্টার্ট দিতে হয়। ওখানে লেখা আছে সিস্টেম যখন সচল থাকে তখন কিভাবে রিস্টার্ট দিতে হয়। সিস্টেম ক্র্যাশ করলে কি করতে হয় তা ওখানে নেই গ। ও ফাইলটা এমনভাবে খুল যেন ভেতরের কাগজগুলো ওর সাথে কথা বলবে। দ্রুত পাতা ওল্টাতে লাগল। বড্ড বেশি দ্রুত। যারা একটা শব্দ বোঝে না তারা এভাবেই বইয়ের পাতা ওল্টায়। ৫ নম্বর লাইনের উপর লাল রঙের অ্যালার্ম লাইটটা দপদপ করে জ্বলতে শুরু করল। এক ঝাঁক ক্যাথেটার, ডাক্তারি কাজে ব্যবহৃত নল, ইন্সপেকশন আর প্যাকেজিংয়ের মাঝখানে আটকে গেছে। ওটা সামনেও যাচ্ছে না, পেছনেও আসছে না। প্রত্যেকটা পার্টসের একটা নাম্বার থাকে, ইতিহাস থাকে, সোর্স থাকে। কোনো খেলনা তৈরির কারখানায় এটা আটকে যাওয়া মানে টাকার ক্ষতি। কিন্তু জীবনরক্ষাকারী সামগ্রীর কারখানায় এটা আটকে যাওয়া মানে মানুষের জীবন নিয়ে টানাটানি। আমি রনির দিকে এগোলাম। চল রনি গু। আম্মা, ওরা কিন্তু আপনার নামে। বলতে দে যা বলে গু। ওরা মামলা করতে পারে। করুক মামলা। ওদের সার্ভারে আমার হাতের লেখা কোড চলছে আর আমার সই করা কোনো চুক্তিপত্র ওদের কাছে নেই। দেখি কিসের মামলা করে। রনি হাঁ করে তাকিয়ে রইল, মুখে কোনো কথা সরল না। আমরা বের হয়ে পার্কিং লটে এলাম। বিকেলের তপ্ত রোদ যেন মাথার উপর শাস্তি হয়ে নামছিল। দূরের আকাশটা ধুলোয় ধূসর, একদম নিশ্চল। একটা দমকা হাওয়া কারখানার সীমানা প্রাচীরের নেট ঘেঁষে কয়েকটা প্লাস্টিকের বস্তা উড়িয়ে নিয়ে গেল। অন্যদিকে বড় বড় ট্রেলারগুলো সার বেঁধে দাঁড়িয়ে আছে, যেন ক্লান্ত পশুর মতো পোর্টের দিকে যাওয়ার অপেক্ষায়। আমি আমার পুরনো মারুতি সুজুকি গাড়িটার দিকে এগিয়ে গেলাম। ওটা স্টার্ট দিলে মনে হয় ব্লেন্ডার মেশিনে কেউ পাথর কুচি ঢেলেছে। আমার হাত দুটো এত কাঁপছিল যে চাবিটা তালার ভেতর ঢোকাতে পারছিলাম না। রনি আলতো করে আমার হাত থেকে চাবিটা নিয়ে নিল। আমি চালাচ্ছি, আম্মা গু। আমি কোনো উত্তর দিলাম না। কারখানার গেট পার হতেই আমার ব্যাগ থেকে ফোনটা ভাইব্রেট করতে শুরু করল। প্রথমে সুমন, তারপর HR, তারপর আরিফ সাহেব, এরপর একটা বিদেশি নাম্বার। আমি ফোনটা বন্ধ করে দিলাম। রনি এমনভাবে গাড়ি চালাচ্ছিল যেন সিটের উপর কাচ বিছানো। কোথায় যাব, আম্মা? খাবো। ও আমার দিকে এমনভাবে তাকাল যেন আমি পাগল হয়ে গেছি। এই অবস্থায় খেতে যাবেন? হ্যাঁ। 1999 সাল থেকে এই কারখানার পেছনে খাটতে খাটতে আমার পেটের ক্ষুধা পেতেই ভুলে গিয়েছিলাম গু। আমরা চান্দনা চৌরাস্তার মোড়ে একটা সাধারণ ভাতের হোটেলে ঢুকলাম, যেখানে গরম গরম মোটা চালের ভাত আর দেশি আলু ভর্তা, ডাল আর গরুর মাংসের করা ঝোল পাওয়া যায়। আমি পেট ভরে মাখিয়ে খেতে লাগলাম। রনিও দুটো ভাত বেশিই নিল, কারণ ভয় আর উত্তেজনায় মানুষের পেট এমনিতেই খালি হয়ে যায়। আমাদের মতো খেটে খাওয়া মানুষের কাছে এই হোটেলের ভাত কোনো বিলাসিতা নয়।
এটা হলো ভোরবেলার শিফটের ক্লান্ত হাতের খাবার, সারাদিন দাঁড়িয়ে থাকা অপারেটরের জীবনীশক্তি। আমি প্রথম লোকমাটা মুখে দিতেই আমার চোখ দুটো পানিতে ভরে গেল। রনি কিছু বলল না, শুধু একটা টিস্যু এগিয়ে দিল। আমি ওদের জন্য কাঁদছি না রে, আমি ফিসফিস করে বললাম। আমি জানি আম্মাগু। আমি কাঁদছি কারণ এই সিদ্ধান্তটা নিতে আমার বড্ড বেশি দেরি হয়ে গেল। আমার ছেলে চোখ নামিয়ে নিল। আমারও দেরি হয়ে গেছে গি। কিসে? আপনার পাশে এসে দাঁড়াতে গু। আমি ওর হাতটা চেপে ধরলাম। তুই তো তখনই আমার পাশে দাঁড়িয়েছিস যখন ওদের ভয় পাসনি গু। ও একটা লম্বা শ্বাস নিল। ৩০ বছর বয়স হয়ে গেছে ছেলেটার, অথচ এখনও ওর চোখের দিকে তাকালে আমি সেই ছোট বাচ্চাটাকে দেখতে পাই, যে আমি যখন নাইট শিফটে যেতাম তখন জানালার গ্রিল ধরে আমার ফেরার অপেক্ষায় বসে থাকত। ঘামে ভেজা ইউনিফর্ম, ঠান্ডা হয়ে যাওয়া দুপুরে টিফিন আর ছোট ছোট কিছু প্রতিশ্রুতি দিয়ে ওকে বড় করেছি। আগস্ট মাসে নতুন জুতো কিনে দেব, জন্মদিনে সাধারণ একটা কেক আনব, আর সময় পেলে টঙ্গীর নানা বাড়ি থেকে ঘুরে আসব। সময় আমাদের কোনোদিনই বেশি ছিল না। ব্যাগের ভেতর আমার ফোনটা আবার কেঁপে উঠল, যদিও আমি ওটা বন্ধ করে রেখেছিলাম। আসলে ওটা ছিল কারখানার দেওয়া অফিসিয়াল জরুরি ফোন, যেটা সরাসরি সেন্ট্রাল পাওয়ারের সাথে যুক্ত। রনি ভ্রুকুটি করল। আমি ফোনটা বের করলাম। এটা কারখানার সেই পুরনো হটলাইন। এটা তখনই বাজে যখন কারখানার সবকিছু ধসে পড়ে। আমি ধরলাম না। আবার বাজল। বারবার বাজতে লাগল। রনি ঢোক গিল। আম্মা ধরুন কু। না গি। যদি কোনো দামি পার্টস নষ্ট হয়ে যায়? নষ্ট হবে না। ওগুলো জাস্ট হোল্ড হয়ে আছে গি। যদি ওরা সুমনের উপর দোষ চাপায়? এই একটা কথায় আমার বুকে ধাক্কা লাগল। সুমন ছেলেটা খুব ভালো। একটু আমতা আমতা করে কিন্তু মনটা পরিষ্কার। নতুন বিয়ে করেছে। ওর বউ ফেসবুকে কাপড়ের বিজনেস করে ঘরভাড়ার টাকা জোগাড় করে। আরিফ সাহেবের পাপের বোঝা সুমন কেন বইবে? আমি ফোনটা রিসিভ করলাম। মাজেদা, ওপাশ থেকে একটা নারীকণ্ঠ শোনা গেল, প্রথমে ইংরেজিতে, তারপর কিছুটা ভাঙা বাংলায়। আমি পেট্রিসিয়া মেহজাবিন, কর্পোরেট অডিট টিম থেকে বলছি। আমি এখন ঢাকার হেড অফিসে আছি। আপনি কি প্ল্যান্টে একবার ফিরতে পারবেন? আমি তো চাকরিটা ছেড়ে দিয়েছি গু। ওপাশে একটু নীরবতা। আমি জানি। এবং আমি এটাও জানি যে আপনার ইউজার আইডি ছাড়া কারখানার ৩টা ক্রিটিক্যাল প্রোডাকশন মডিউল কেন লক হয়ে আছে তা ওখানকার কেউ বলতে পারছে না গি। আমি জানালার বাইরে তাকালাম। বাইরে একটা শ্রমিকবাহী লেগুনা চলে গেল, কাচের গায়ে মুখ ঠেকিয়ে ক্লান্ত শ্রমিকরা বসে আছে, কোলে তাদের টিফিন বক্স। ইঞ্জিনিয়ার আরিফ সাহেবকে জিজ্ঞেস করুন গো। উনি বলছেন আপনি নাকি সিস্টেমে সাইবার অ্যাটাক করেছেন গি। সামনে হাততালি দেওয়ার মতো দর্শক থাকলে উনি অনেক কথাই বলেন গো। পেট্রিসিয়া আপা একটা দীর্ঘশ্বাস ফেললেন। একটা বিশাল মেডিকেল ব্যাচ আটকে আছে। আমরা যদি ইন্সপেকশনের আগের হিস্ট্রি ট্রেস করতে না পারি, পুরো শিপমেন্ট বাতিল হবে, এমনকি আমাদের মূল বায়ারের চুক্তিটাও বাতিল হতে পারে কি। তাহলে ওই যে নতুন যে ফ্রেশ ফেস এনেছেন তাকে বলুন ঠিক করতে গু। রনি হাসি চেপে রাখার জন্য চোয়াল শক্ত করল। পেট্রিসিয়ার গলার স্বর এবার বদলে গেল। কর্পোরেট ভাবটা কেটে গিয়ে সাধারণ মানুষের মতো শোনাল। মাজেদা আপা, আমি একটা সত্যি কথা জানতে চাই। আপনি কি ভেতরে কোনো ক্ষতি করেছেন? না গি। কোনো ডাটা ডিলিট করেছেন? না গি। ইচ্ছাকৃতভাবে ফ্যাক্টরি ব্লক করেছেন? আমি চাকরি ছাড়ার পর আমার পার্সোনাল অ্যাক্সেস আইডিটা ডিঅ্যাক্টিভেট করে দিয়ে এসেছি। যে কোনো চাকরিজীবী চলে যাওয়ার সময় যা করে তাই আবারও ওপাশে নীরবতা। আপনি এটা প্রমাণ করতে পারবেন? হ্যাঁ গু। ফ্যাক্টরি টেবিলে আসুন। আমার শর্তে না। শর্ত হবে আমার পেট্রিসিয়া আপা এবার আর সময় নিলেন না। বলুন আপনার শর্ত আমি আমার হাতের দিকে তাকালাম। বছরের পর বছর ক্লোরিন আর গ্রিস পরিষ্কার করতে করতে চামড়ায় কালচে দাগ পড়ে গেছে। নখগুলো ছোট করে কাটা। রগগুলো ভেসে উঠেছে। প্যানেল বোর্ড খোলা, তার টানা আর ভারী বক্স তোলার ছোট ছোট অজস্র ক্ষতচিহ্ন। যখন কাজ করার কথা আসে তখন বলা হয় কি আমরা সবাই একটা টিম, আর যখন বেতনের কথা আসে তখন টিম উধাও হয়ে যায়। প্রথম শর্ত, আমি কারখানার কোনো স্টাফ হিসেবে ঢুকব না। আমি একজন এক্সটার্নাল কনসালট্যান্ট, বাইরের বিশেষজ্ঞ হিসেবে যাব।
রনি চোখ বড় বড় করে তাকাল। দ্বিতীয় শর্ত, আমি কম্পিউটারে হাত দেওয়ার আগে চুক্তিপত্রের সই হতে হবে। পেট্রিসিয়া আপা ওপাশ থেকে নিঃশ্বাস ছাড়লেন। বলুন। তৃতীয় শর্ত, এই ঘটনায় শূন্যের কোনো দোষ দেওয়া যাবে না। চতুর্থ শর্ত, আমার ছেলে রনিকে তার মায়ের জন্য চাকরি থেকে বাদ দেওয়া যাবে না। আর পঞ্চম শর্ত, আরিফ সাহেব আর রিয়াকে যে ডাইনিং রুমে সবার সামনে তারা আমাকে অপমান করেছিলেন, ঠিক সেই ডাইনিং রুমেই সবার সামনে দাঁড়িয়ে আমার কাছে ক্ষমা চাইতে হবে। শেষের শর্তটা একটু কঠিন হতে পারে মাজেদা আপা। ৩ নম্বর লাইনে আগুন লাগার পর ৩টা কটেপ আর একটা মোনাজাতের উপর ভরসা করে পুরো প্রোডাকশন চালু করাটাও কঠিন ছিল আপা। কিন্তু আমি করে দেখিয়েছিলাম। পেট্রিসিয়া আপা হালকা করে একটু হাসলেন, তাতে কোনো উপহাস ছিল না। আমি ডকুমেন্ট পাঠাচ্ছি। আর একটা ষষ্ঠ শর্ত আছে। আরও আছে? আমার প্রসেস ফোল্ডারটা আমার হাতে ফেরত চাই। আমরা যখন ফ্যাক্টরিতে ফিরলাম তখন মনে হচ্ছিল ভূমিকম্পের পরের কোনো হাসপাতাল। ম্যানেজাররা হন্তদন্ত হয়ে হাঁটছেন, টেকনিশিয়ানরা ঘামছেন। আর অপারেটররা চুপচাপ বসে আছেন, তারা বুঝছেন না কাজ চালু হবে নাকি আজ ছুটি হয়ে যাবে। গেটের সিকিউরিটি গার্ডরা এবার আর আমাকে বাধা দিল না। ওরা আমার দিকে এমনভাবে তাকাল যেন কোনো অ্যাম্বুলেন্স দেখছে। আরিফ সাহেব রিসেপশনের পাশে দাঁড়িয়েছিলেন। মাজেদা, আল্লাহর দোহাই বাঁচাও। এখানে আল্লাহকে টানবেন না ভাই সাহেব। উনি আমার বেতন অর্ধেক করতে বলেননি। মিনিট ৫ পর পেট্রিসিয়া মেহজাবিন ঢাকার হেড অফিস থেকে জুম কলে যুক্ত হলেন, তার সাথে লোকাল এইচআর ম্যানেজারও এলেন। পেট্রিসিয়া আপা খুবই সাধারণ একটা সুতি শাড়ি পরেছিলেন, চোখে চশমা। উনাকে দেখেই আমার মনে একটা ভরসা এল। ডকুমেন্ট রেডি, উনি স্ক্রিনে দেখালেন। আমি পুরো কাগজটা খুঁটিয়ে খুঁটিয়ে পড়লাম। এবার আমার হাত একটুও কাঁপেনি। আমি একজন স্বাধীন কনসালট্যান্ট হিসেবে সই করলাম। ইমার্জেন্সি ফি, ৩ মাসের পোস্ট রিভিউ পিরিয়ড এবং তদন্ত চলাকালীন সুমন ও রনির চাকরির পূর্ণ নিরাপত্তা। আরিফ সাহেবের মুখটা ছাইয়ের মতো হয়ে গেল। এসবের কোনো দরকার ছিল না, উনি ফিসফিস করে বললেন। পেট্রিসিয়া আপা ওনার দিকে তাকালেন। আর একজন কর্মীর উপর পুরো ফ্যাক্টরির মেইন সিস্টেম ডিপেন্ড করছে, অথচ তাকে পেরোলে স্বীকৃতি দেওয়া হয়নি, এটারও কোনো দরকার ছিল না। আরিফ সাহেব। রিয়া মাথা নিচু করেছিল, চোখ তুলে তাকাতে পারছিল না। আমার ফাইলটা। আমি হাত বাড়ালাম। ও ফাইলটা আমার হাতে তুলে দিল। আমি ওটা এমনভাবে বুকে জড়ালাম যেন ধ্বংসস্তূপের মধ্য থেকে নিজের মায়ের পুরনো কোনো ছবি খুঁজে পেয়েছি। আমরা মেইন সার্ভার রুমে ঢুকলাম। অপারেটররা সবাই সোজা হয়ে দাঁড়াল। কেউ হাততালি দিল না। এখনও না। ভয় পেলে মানুষ সহজে হাততালি দেয় না, যতক্ষণ না বোঝে জিতছে কে। আমি আমার সেই পুরনো সবুজ অক্ষরের কালো স্ক্রিনের টার্মিনালটার সামনে বসলাম। ঠিক যেন কোনো অভিমানী পুরনো বন্ধুর সাথে আবার কথা বলা। আমি চাই না কেউ আমার কাজে ডিস্টার্ব করুক, আমি বললাম। আরিফ সাহেব মুখ খুলতে যাচ্ছিলেন। তার মধ্যে আপনিও আছেন, ইঞ্জিনিয়ার সাহেব। সুমন আমার পাশে এসে দাঁড়াল। খালা, আমি কোনো হেল্প করব? না। আগে বল, আমি চলে যাওয়ার পর তোরা কি উল্টোপাল্টা করেছিস। সুমন ঠোঁট কামড়াল। রিয়া আপা ম্যানুয়াল রিস্টার্ট দেওয়ার চেষ্টা করেছিলেন। কি পাসওয়ার্ড দিয়ে? ও মাটির দিকে তাকাল। আপনার পাসওয়ার্ড দিয়ে। উনি একটা কাগজে আপনার পাসওয়ার্ড লিখে রেখেছিলেন। পুরো ফ্লোরটা যেন আরও নীরব হয়ে গেল। আমার শির দ্বারা বেয়ে একটা ঠান্ডা স্রোত নেমে গেল। আমার পাসওয়ার্ড ওকে কে দিল? কেউ জবাব দিল না। রিয়া খুব মৃদু গলায় বলল, আপনার ওই ফোল্ডারের ভেতর লেখা ছিল। মিথ্যে কথা। আমি কোনোদিন কোনো পাসওয়ার্ড ডায়েরিতে বা কাগজে লিখে রাখি না। মাথায় রাখি। পেট্রিসিয়া আপা জুম কল থেকেই বললেন, মাজেদা আপা, আপনি কি লগ রেকর্ড দেখতে পাচ্ছেন? পাচ্ছি। আমি টেম্পোরারি অ্যাক্সেস দিয়ে সিস্টেমে ঢুকলাম। অডিট লগ ফাইলটা ওপেন করলাম। কমান্ড টাইম, ইউজার, টার্মিনাল সব ভেসে উঠল। ঠিক তাই। অ্যাটেম্পটেড অ্যাক্সেস। ইউজার, মেজড অ্যাডমিন। পাসওয়ার্ড ফেইলড। আবার ফেইলড। তারপর অক্সিলিয়ারি ইঞ্জিনিয়ারিং অ্যাকাউন্ট দিয়ে সিস্টেমে জোরপূর্বক প্রবেশের চেষ্টা। আমি আরিফ সাহেবের দিকে তাকালাম। আপনারা ব্যাকডোর, পেছনের দরজা দিয়ে ঢোকার চেষ্টা করেছিলেন। উনার মুখ লাল হয়ে গেল। এটা দিয়ে তো কিছু প্রমাণ হয় না।
প্রমাণ হয় যে আমি ইস্তফা দেওয়ার পর আপনারা আমার তৈরি করা সিস্টেম চুরি করতে চেয়েছিলেন গু। পেট্রিসিয়া আপা স্ক্রিনের স্ক্রিনশট নিতে বললেন। চালিয়ে যান মাজেদা আপা গু। আমি স্ক্রল করে আরও নিচে নামলাম। তারপর যা দেখলাম তাতে আমার বুকের ভেতরটা কেঁপে উঠল। এটা শুধু সিস্টেম রিস্টার্টের চেষ্টা ছিল না। রিয়া দুপুর 1:42 অর্থাৎ ডাইনিং রুমের ঘটনার আগে, আমার পদত্যাগের আগে, কোয়ালিটি সেকশনের একটা বড় এক্সেপশন ব্যতিক্রমী অনুমোদন পাস করিয়ে দিয়েছিল। একটা পুরো ব্যাচের সিলিং করার সময় তাপমাত্রা নির্ধারিত সীমার বাইরে ছিল, অর্থাৎ মেশিন ঠিকমতো সিল করেনি। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসার উপক্রম হল। 1:42 পর থেকে যত মাল প্যাক হয়েছে সব থামাও, আমি চিৎকার করে বললাম। কোয়ালিটি ম্যানেজার, যিনি সবসময় মুখে পুদিনার সুগন্ধি নিয়ে ঘুরতেন, তিনি মাথা নাড়লেন। তা করা যাবে না মাজেদা আপা। ওগুলো অলরেডি ট্রেইলারে উঠে গেছে গি। সব নামাও। আরিফ সাহেব এক পা এগিয়ে এলেন। বেশি বাড়াবাড়ি করো না মাজেদা গি। আমি সিট ছেড়ে উঠে দাঁড়ালাম। এগুলো মেডিকেল পার্টস, আরিফ সাহেব। তাপমাত্রা ঠিক না থাকলে এগুলোর সিলিং ঠিকমতো হয় না, ভেতরের জীবাণুমুক্ত পরিবেশ নষ্ট হয়ে যায়। বায়ারকে ইমপ্রেস করার জন্য আপনারা বাজারে রিজেক্ট মাল ছাড়বেন? মানুষের জীবন নিয়ে খেলবেন? রিয়া নিজের মুখ চেপে ধরল। পেট্রিসিয়া আপা স্ক্রিন থেকে রিয়াকে জিজ্ঞেস করলেন, রিয়া, তুমি কি এই ফাইলে সাইন করেছ? আরিফ সাহেব বলেছিলেন এটা নাকি নরমাল প্রসেস। রিয়া কেঁদে ফেল। আরিফ সাহেব ক্ষেপে উঠলেন, কারণ মাজেদা কোনো ডকুমেন্টেশন ঠিকমতো রাখেনি। এবার পুরো ফ্লোর জুড়ে একটা গুঞ্জন শুরু হল। এবার কোনো হাসির রোল নয়। এবার ক্ষোভের গুঞ্জন। সে জুতি ৩ নম্বর লাইনের একজন অপারেটর, যে গত ১৬ বছর ধরে এই লাইনে দাঁড়িয়ে কাজ করছে, সে গলা উঁচিয়ে বল। মিথ্যে বলবেন না, স্যার। মাজেদা খালা আমাদের কোড রিড করা শিখিয়েছেন, যখন কোয়ালিটি সেকশনের কেউ আমাদের দিকে ঘুরেও তাকাত না গু। আরেকজন বলল। উনি নিজের শিফট শেষ হওয়ার পরও টাকা ছাড়া আমাদের কাজ বুঝিয়ে দিয়ে বাড়ি যেতেন গু। আরেকজন বলে উঠল। আমার বাবা যখন মারা যান, খালা নিজের পকেট থেকে টাকা দিয়ে আমাকে বাড়ি পাঠিয়েছিলেন আর সিস্টেমে আমার হাজিরা ঠিক রেখেছিলেন উ। কণ্ঠগুলো একে একে ফেটে পড়তে লাগল। যেন পাইপ ফেটে জল বের হচ্ছে। নীল অ্যাপ্রন পরা নারীরা, ক্ষয়প্রাপ্ত বুট পরা পুরুষরা। দেশের নানা প্রান্ত থেকে আসা এই মানুষগুলোই তো এই গাজীপুরের ফ্যাক্টরিগুলোকে সচল রাখে। হাজার হাজার নারী ভোরবেলা ঘুম থেকে উঠে পুরো পরিবার, অভাব আর স্বপ্ন পিঠে নিয়ে এই কারখানার চাকা ঘোরান। আরিফ সাহেব চিৎকার করে উঠলেন, সবাই চুপ করো। কিন্তু এবার আর কেউ চুপ করল না। পেট্রিসিয়া আপা হাত তুললেন। পুরো ব্যাচটা হোল্ড করা হল। এখনই গি। কোয়ালিটি ম্যানেজার আর কথা না বাড়িয়ে নির্দেশ পালন করলেন। আমি আবার টার্মিনালের সামনে বসলাম। আমার আঙুলের কাঁপুনি তখন একদম থেমে গেছে। আমি ডায়াগনস্টিক রান করলাম। আমার তৈরি করা কোডিংয়ের প্যাচগুলো একটা একটা করে চেক করলাম। এগুলো হয়তো দেখতে খুব কর্পোরেট বা আধুনিক ছিল না, কিন্তু এগুলো ছিল আমার নিজের তৈরি করা মজবুত দেয়ালের মতো, যা ঝড়েও ভেঙে পড়ে না। সুমন, নোট নেখি। জি মাজেদা খালাগু। এখন খালা ডাকবি না। এখন আমি অন ডিউটি গু। ও প্রথমবার একটু হাসল। আমি টেম্পোরারি কি দিয়ে ইনভেন্টরি সচল করলাম। ব্যাচ ইন্ডেক্স নতুন করে তৈরি করলাম। স্ক্যানারগুলো আবার পার্ট নাম্বার চিনতে শুরু করল। শিপিং সেকশন ওপেন করে দিলাম, কিন্তু ত্রুটিপূর্ণ মালগুলোর বের হওয়ার রাস্তা ব্লক করে রাখলাম। প্রথমে ৫ নম্বর লাইনটা জেগে উঠল। তারপর ৩ নম্বর। পুরো কারখানার চিরচেনা আওয়াজটা স্তরে স্তরে ফিরে এল, মোটরের ঘরঘরানি, কম্প্রেসড এয়ারের হিসহিস শব্দ, কনভেয়র বেল্টের সচলতা আর স্ক্যানারের বিপ বিপ আওয়াজ। কারখানাটা আবার প্রাণ ফিরে পেল। কিন্তু পরিবেশটা আর আগের মতো রইল না। বিকেল ৫:০৮ ট্রেলারটা শুধু নিখুঁত মালগুলো নিয়ে পোর্টের উদ্দেশ্যে রওনা দিল। মালের পরিমাণ কম ছিল, কোম্পানির লাভও হয়তো একটু কম হল, কিন্তু কোনো মিথ্যের আশ্রয় নেওয়া হল না। পেট্রিসিয়া আপা জুম কলেই বায়ারের সাথে সরাসরি কথা বললেন এবং সত্যিটা জানালেন। বললেন যে একটা ত্রুটি ধরা পড়েছিল, কিন্তু আমাদের একজন লোকাল কনসালট্যান্ট সময়মতো সেটা ধরে ফেলেছেন এবং বড় বিপদ থেকে বাঁচিয়েছেন। লোকাল কনসালট্যান্ট? আমি কান্না চেপে রাখার জন্য ঠোঁট কামড়ে ধরলাম। সন্ধ্যা ৬টায় আমাদের আবার ডাইনিং রুমে ডাকা হল। সেই একই ডাইনিং রুম, সেই একই টেবিল চেয়ার,
পোড়া কফির সেই একই গন্ধ। কিন্তু এবার আর কেউ হাসছিল না। আরিফ সাহেব আর রিয়া পাশাপাশি দাঁড়িয়েছিলেন। এইচআর ম্যানেজারকে দেখে মনে হচ্ছিল সকাল থেকে উনার বয়স 10 বছর বেড়ে গেছে। মাজেদা আপা, আরিফ সাহেব কথা শুরু করলেন। উনার গলাটা শুকিয়ে আসছিল। আমি উনাকে কোনো সাহায্য না করে শুধু তাকিয়ে রইলাম। আমি আমার দুপুরের মন্তব্যের জন্য দুঃখিত। কোনো মন্তব্যের জন্য আমি পরিষ্কার শুনতে চাইলাম। পুরো ডাইনিং রুমে এক চমৎকার নীরবতা নেমে এল। ওই যে, আপনার লুক বা চেহারা নিয়ে যা বলেছিলাম আপনি ওভাবে বলেননি। স্পষ্ট করে বলুন। উনি দাঁত কামড়ালেন। বলেছিলাম যে আপনার চেহারা কাস্টমারদের ভয় পাইয়ে দেয়। আর আপনার অভিজ্ঞতাকে ছোট করেছিলাম। আমি ভুল করেছি। আমি মাথা নাড়লাম। বলে যান। আরিফ সাহেব আমার দিকে চরম ক্ষোভ নিয়ে তাকালেন, কিন্তু ক্ষোভ দিয়ে তো আর চাকরি বাঁচে না, বাইরের চুক্তিও ফেরে না। আমি এটাও স্বীকার করছি যে এই সিস্টেমটা সম্পূর্ণ আপনার মেধার উপর ভিত্তি করে তৈরি হয়েছিল, যার কোনো আর্থিক স্বীকৃতি আমরা আপনাকে দিইনি। কোনো কৃতিত্বও দেননি। হ্যাঁ, কোনো কৃতিত্ব দিইনি। এবং আপনার ইস্তফার পর আমরা ভুল উপায়ে সিস্টেম খোলার চেষ্টা করেছিলাম। পেট্রিসিয়া আপা যুক্ত করলেন, সেটার জন্য আলাদা তদন্ত হবে। না, আমি বললাম। তদন্ত পরে হবে, আগে সবার সামনে স্বীকার করতে হবে। পেট্রিসিয়া আপা আমার দিকে তাকালেন, তারপর মাথা নাড়লেন। ঠিক আছে, তাই হল। রিয়া এক পা এগিয়ে এল। ওর চোখের কাজল কান্নায় লেপ্টে গেছে। এই প্রথম ওকে ওর আসল বয়সের মতো দেখাল, একটা ভয় পেয়ে যাওয়া সাধারণ মেয়ে, কোনো অহংকারী রূপবতী সুপারভাইজার নয়। মাজেদা আপা, আমিও মাফ চাচ্ছি, ও বলল। আমি আপনার ফাইলটা চুরি করেছিলাম। ভেবেছিলাম ওটা থাকলেই সব পারা যায়। আর এমন একটা পদের লোভ করেছিলাম যা বোঝার যোগ্যতা আমার নেই। আমার মনে হচ্ছিল ওকে একটু বেশি করে শুনাই। কিন্তু ওর হাত দুটোর দিকে তাকিয়ে আমার মায়া হল। ও কাঁপছিল। আমাদের এই সমাজে টিকে থাকার জন্য অনেকেই বশের মতো আচরণ করাটাকেই একমাত্র পথ মনে করে। ও ভুল পথ বেছে নিয়েছিল, কিন্তু এই জল্লাদের পোশাকটা তো উপরের কর্মকর্তারাই ওর গায়ে চড়িয়ে দিয়েছিল। ফাইলটার প্রতিটা কপি আমাকে ফেরত দিবি, আমি বললাম। আর আগে কাজ শেখ, তারপর হুকুম দিতে আসিস। ও কাজতে কাজতে মাথা নাড়ল। পেট্রিসিয়া আপা এবার উনার চূড়ান্ত সিদ্ধান্ত জানালেন। ইঞ্জিনিয়ার আরিফ সাহেবকে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সাময়িক বরখাস্ত সাসপেন্ড করা হল। রিয়াকে সুপারভাইজার পদ থেকে সরিয়ে টেকনিক্যাল ও এথিক্যাল ট্রেনিংয়ে পাঠানো হবে। আর এইচআর ম্যানেজার আগামী 1 সপ্তাহের মধ্যে মাজেদা আপার বেতন কাটার প্রস্তাবসহ গত 1 বছরে যত কর্মীর সাথে এমন অন্যায় করা হয়েছে সবার ফাইল রিভিউ করবেন। পুরো ডাইনিং রুমে একটা মৃদু গুঞ্জন উঠল। বহুদিন পর আমার আসল নামটা এই কারখানায় উচ্চারিত হল। মাজেদা খাতুন। মনে হল নামটা যেন অবশেষে তার যোগ্য সম্মান পেল। রনি পেছনের সারিতে দাঁড়িয়েছিল। ওর চোখ দুটো লাল হয়ে উঠেছিল। আমি হাসলাম না। এখনও না। পেট্রিসিয়া আপা বললেন, মাজেদা আপা, কোম্পানি আপনাকে অফিসিয়ালি হেড অব প্রোডাকশন পদের প্রস্তাব দিচ্ছে। সবাই যেন দম বন্ধ করে আমার উত্তরের অপেক্ষা করতে লাগল। যে জিনিসটার জন্য আমি বছরের পর বছর ধরে যোগ্য ছিলাম, তা আজ এল, কিন্তু বড্ড দেরিতে, আর ভয় ও অপমানের মোড়কে মোড়ানো হয়ে। আমি আমার মায়ের কথা ভাবলাম, যিনি মানুষের বাড়ি বাড়ি ঠিকা কাজ করতেন। আমার নিজের ফোলা পায়ের ব্যথার কথা ভাবলাম। কত ওয়ান টাইম ডিউটি করতে করতে টেবিলে মাথা রেখেই ঘুমিয়ে পড়েছি। কতদিন রনিকে শুধু ডাল ভাত খাইয়ে রেখেছি কারণ কারখানার ওভারটাইমের টাকাটা সময়মতো মেলেনি। কতবার তারা বলেছে মাজেদা সব জানে, কিন্তু কোনোদিন বলেনি মাজেদা এই ফ্লোরের সিদ্ধান্ত নেবে। না, আমি বললাম। ডাইনিং রুমের সবাই নড়েচড়ে বসল। পেট্রিসিয়া আপা চশমাটা ঠিক করলেন। না, আমি এই পদের দায়িত্ব নেব না। আরিফ সাহেব আমার দিকে এমনভাবে তাকালেন যেন আমি কোনো আকাশের চাঁদ হাতছাড়া করলাম। কিন্তু এটা তো চাঁদ ছিল না, এটা ছিল দয়া দেখানোর একটা টোপ। আমি চাপের মুখে পদত্যাগের পূর্ণ ক্ষতিপূরণ চাই, আমার কনসালট্যান্সি ফি চাই, আর আগামী 3 মাসের একটা চুক্তি চাই, যেখানে আমি সুমনকে এই পুরো সিস্টেমের টেকনিক্যাল ম্যানেজার হিসেবে ট্রেন আপ করে দিয়ে যাব। তারপর আমি চিরতরে চলে যাব। রনি এবার আস্তে করে হাসল। আপনি নিশ্চিত তো, মাজেদা আপা? পেট্রিসিয়া আপা জিজ্ঞেস করলেন। আমি সবার দিকে তাকালাম।
সারাটা জীবন আমাকে বিশ্বাস করানো হয়েছে যে এই 4 দেয়ালের ভেতরে থাকাই হলো নিরাপত্তা। কিন্তু আজ বুঝলাম এই দেয়ালটা আসলে একটা খাঁচাও হতে পারে কি। কেউ কোনো কথা বলল না। তাছাড়া আমি একটু হেসে বললাম, আমার এই মুখটা তো কাস্টমারদের ভয় পাইয়ে দেয়, তাই না? এবার ডাইনিং রুমের হাসির শব্দটা অন্যরকম শোনাল। তাতে কোনো অপমান ছিল না। তাতে ছিল এক বুক হালকা হয়ে যাওয়ার আনন্দ। 3 সপ্তাহ পর শুনলাম আরিফ সাহেব আর ফেরেননি। কোম্পানি উনাকে নিঃশব্দে বিদায় করে দিয়েছে, যাতে কারখানার ভেতরের নোংরামি বাইরে প্রকাশ না পায়। রিয়া ফ্লোরেই আছে, তবে এখন আর পায়ে হিল জুতো থাকে না। ও শূন্যের পাশে বসে একদম প্রথম থেকে কাজের রিপোর্ট লেখা শিখছে। মাঝে মাঝে আমার কাছে কোনো কিছু জানতে এলে আমি বলি, আগে খাতা-কলম নিয়ে আয়, তারপর বলব খু এটা নিষ্ঠুরতা নয়, এটা হলো নিয়ম শেখানো। আমি সিস্টেমের প্রতিটা প্যাচ, প্রতিটা মডিউল, প্রতিটা লুকানো রিস্ক নিখুঁতভাবে লিখে সুমনকে বুঝিয়ে দিলাম। আমি এটা কোম্পানির জন্য করিনি। করেছি এই ফ্লোরে থেকে যাওয়া মানুষগুলোর জন্য। কারণ একটা ফ্যাক্টরি কোনোদিন একজন ক্লান্ত নারীর গোপন ত্যাগের উপর নির্ভর করে চলতে পারে না। আমার শেষ দিনে আমি শিফট পরিবর্তনের আগেই বের হয়ে এলাম। গাজীপুরের আকাশটায় তখন গোধূলির লালকুমলা রং লেগেছে। দূরের কোনো এক দোকান থেকে সাবিনা ইয়াসমিনের একটা পুরনো গান ভেসে আসছিল, যে গানগুলো আমাদের দেশের রিকশায়, বাসে বা ঘরের রান্নাঘরে মায়েরা গুনগুন করে গায়, যেন নিজেদের ভেতরের সব কষ্ট এক নিমেষে ভুলে যাওয়া যায়। রনি গাড়ির পাশে দাঁড়িয়ে আমার জন্য অপেক্ষা করছিল। রেডি বস? আমাকে বস ডাকবি না গি? কনসালট্যান্ট? তাও না গ? আম্মা? হ্যাঁ, এই নামটাই ঠিক আছে গি। ও গাড়ির দরজা খুলে দিল। পেছনের সিটে একটা প্লাস্টিকের কার্টনে আমার অল্প কিছু জিনিসপত্র রাখা, একটা হাতল ভাঙা মগ, 2টো স্ক্রুড্রাইভার, আমার সেই প্রসেস ফাইল আর পুরনো আইডি কার্ডটা। আমি কার্ডটা হাতে নিলাম। ছবিটা একদম ঝাপসা হয়ে গেছে। ছবিতে আমার মুখটা খুব গম্ভীর, চুলগুলো শক্ত করে বাঁধা, আর ডাবল ডিউটি করার ক্লান্তিতে চোখের নিচে কালচে দাগ। আমি ছবিটার দিকে ভালো করে তাকালাম। সেখানে কোনো ভয়ঙ্কর মুখ ছিল না। সেখানে ছিল একজন লড়াকু নারীর মুখ, যে নিজের বুক দিয়ে বছরের পর বছর একটা আস্ত কারখানাকে আগলে রেখেছিল। আমি গাড়ির ড্রয়ারটা খুলে কার্ডটা ভেতরে রেখে দিলাম। এখন কোথায় যাব আম্মা? রনি জিজ্ঞেস করল। আমি আমার ব্যাগ থেকে কোনাবাড়ি বাসস্ট্যান্ডের কাছের একটা ছোট দোকানের চাবি বের করে ওকে দেখালাম। চলো, ওটা রং করতে হবে গু। কিসের দোকান আম্মা? একটা ওয়ার্কশপ। যেখানে আমাদের মতো সাধারণ অপারেটর, টেকনিশিয়ান বা যে মায়েরা ভাবেন তাদের জীবন শেষ হয়ে গেছে, তাদের আমি কম্পিউটারের কোডিং আর সিস্টেমের কাজ শেখাব। যে মেধার মূল্য এই ফ্যাক্টরি আমাকে দিতে চায়নি, তা আমি অন্য মা বোনদের হাত ফোটানোর জন্য বিলিয়ে দেব গু। রনি কিছুক্ষণ চুপ করে রইল। তারপর গাড়িটা স্টার্ট দিল। তা ওই প্রতিষ্ঠানের নাম কি দেবেন আম্মা? আমি জানালার বাইরে তাকালাম। ফ্যাক্টরির লাইটগুলো আস্তে আস্তে পেছনে ছোট হয়ে আসছিল। আমার মনে কোনো দুঃখ ছিল না। অন্যরকম এক স্বাধীনতা কাজ করছিল মনের ভেতর। ফ্রেশ ফেস, আমি বললাম। রনি উচ্চস্বরে হেসে উঠল। আমিও হাসলাম। আমাদের গাড়িটা যখন গাজীপুরের ব্যস্ত রাস্তা ধরে এগিয়ে যাচ্ছিল, চারপাশ থেকে ফুটপাতের ভাতের হোটেলের সুঘ্রাণ আর বিকেলের হাওয়া আমাদের ছুঁয়ে যাচ্ছিল, তখন আমি জানতাম আমি হেরে যাইনি। আমি আমার খাঁচার চাবিটা সাথে করে নিয়ে এসেছি। সিস্টেমের চাবি নয়, আমার নিজের জীবনের চাবি। শেষ প্রতিশোধ। লেখক এজেম ভ্যালাবেসা। সমাপ্ত।